কুসুমের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করে এবার চিরকালের জন্য কুসুমের জীবন থেকে দূরে চলে গেল রাতুল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম মীনাক্ষীর সঙ্গে মিলে যখন কিনা গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন করার জন্য সেখানে চলে যায়, ঠিক তার পর মুহূর্তে রাতুল বলতে থাকে যে না না না, কুসুম যেখানে কিনা আমার কাছে অসহায় আত্মসমর্পণ করে আমাকে বলেই দিয়েছে কোনো মতে আমাকে ওর জীবনে জায়গা দিতে পারবে না, কোনোদিন আমাকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারবে না, এবং আমাকে স্বামী হওয়ার আমার যে সকল অধিকার আছে সেই সকল অধিকারগুলো আমি কোনোদিন ওর উপরে ফলাতে পারবো না। এই সমস্ত সত্য জানা সত্ত্বেও আমি যদি ওকে বিয়ে করি তাহলে এটা অনেক বড় একটা অন্যায় করা হবে কুসুমের প্রতি এবং আমার নিজের প্রতিও। আমি এরকম একটা অস্বস্তিকর সম্পর্কে কী করি বা নিজেকে জড়াতে পারি, তার থেকে বরঞ্চ আমি এক্ষুনি এখান থেকে চলে যাই, সেটাই বরঞ্চ বেটার হবে। কিন্তু এখন আমি কাকে বলে যাব, কারণ কাউকে যদি আমি বলে যাই তাহলে একটা সিন ক্রিয়েট হবে এবং একটা ছেলে হয়ে আমি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কুসুমকে যদি অপমানজনক একটা পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়ে যাই তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তার থেকে বরঞ্চ আমি সকলের নজর এড়িয়ে এই মুহূর্তে সকলে গায়ে হলুদের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত আছে, সেই সুযোগে আমি এখান থেকে বেরিয়ে যেতে পারবো। তার পরবর্তীতে আমার ফেলে রেখে যাওয়া সেই চিঠিটাই না হয় আমার জবানবন্দি হয়ে থাকবে সকলের কাছে। অন্যদিকে যখন কিনা কুসুমের গায়ে হলুদ চলাকালীন রাতুল যখন ব্যাগ প্যাক করে সেখান থেকে চলে যায়, ঠিক তার পর মুহূর্তে রাতুল নিজের একটা শেষ চিঠি ফেলে রেখে যায়। অন্যদিকে কুসুমের গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হওয়া মাত্রই যখন কিনা কুসুম রাতুলের সিদ্ধান্ত জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে দীপালি বলতে থাকে যে কুসুম, তুই তোর তরফে সব রকম চেষ্টা করে ফেলেছিস, তুই এবার আর কোনো রকম কোনো টেনশন না করে তুই বরঞ্চ বিয়ের আসরে পৌঁছানোর জন্য কনের বেশে সাজগোজ করা শুরু করে দে, বাদবাকিটা যা হবে ঈশ্বরের উপরে ছেড়ে দে। রাতুল বাবার উপরে আমার দীর্ঘ বিশ্বাস আছে যে রাতুল বাবা এমন কোনো কিছু করবে না যাতে করে কিনা তোর এবং রাতুল বাবার দুজনের জীবনই উচ্ছন্নে চলে যায়। অন্যদিকে কুসুম যখন কনে বেশে তৈরি হয়েছে এবং তার পরবর্তীতে কুসুমের মুখটা শুকনো দেখে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কী ব্যাপার কুসুম, আজ তোমার বিয়ে হতে চলেছে তার সত্ত্বেও তোমার মুখটা এরকম শুকনো কেন বলো তো। অন্যদিকে ঈশান এবং আয়ুষ যখন বারবার করে রাতুলকে তাড়া দিতে থাকে এবং বলতে থাকে যে রাতুলদা তুমি ভুলে যাও না, তুমি কিন্তু বর কোণে নয়, তোমার এতটা সময় লাগছে কেন তৈরি হতে, আমি তো সেটাই বুঝতে পারছি না। সেই থেকে তুমি দরজা লাগিয়ে বসে আছো, তোমাকে তো দায়িত্ব দিয়েছে তৈরি করার আমাদেরকে মা, কিন্তু এখনও পর্যন্ত আমরা তোমাকে তৈরি করতে পারছি না, তুমি কখন তৈরি হবে, কখন তুমি বিয়ের আসরে পৌঁছবে, এবং মা কিন্তু দেরি করে একদমই পছন্দ করে না। রাতুলদা তুমি শুনতে পাচ্ছ। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা রাতুলে দরজা ধাক্কানো মাত্রই দরজাটা খুলে যায়, তখনই ঈশান এবং আয়ুষ বলতে থাকে যে কী ব্যাপার, রাতুল তার তো কোনো রকম কোনো সারা শব্দ পাচ্ছি না, রাতুল তো কোথায়, রাতুল তাকে ওখানে তো কোথাও দেখতেও পাচ্ছি না। অন্যদিকে সিদ্ধার্থ বলতে থাকে যে কী রে, বর তৈরি হলো, আমাদের তো এবার ওদিকে যেতে হবে। ঠিক সেই মুহূর্তেই সিদ্ধার্থ যখন বলতে থাকে কী ব্যাপার, তোদের চোখ মুখ এরকম লাগছে কেন, কী হয়েছে। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে কাকুমুনি, এখানে কোথাও রাতুলদাকে খুঁজে পাচ্ছি না, তুমি দেখো না, তুমি কোথাও দেখতে পাচ্ছ, আমরা কখন থেকে অপেক্ষা করে রয়েছিলাম, অবশেষে আমরা দরজা ধাক্কানো মাত্রই দেখতে পাই যে এখানে কেউই নেই। তাহলে রাতুলদা গেল তো গেল কোথায় বলো তো, ও কোনো মতে কুসুমের সঙ্গে দেখা করতে যায়নি তো সেখানে। ঠিক সেই মুহূর্তে সেখানে যখন কিনা মীনাক্ষী চলে আসে এবং এসে বলতে থাকে যে না না না, ওদিকে তো দিদি কুসুমকে সাজগোজ করানো অবস্থায় দেখছে, সেখানে আবার রাতুল কোথা থেকে যাবে বলো তো, কেন রাতুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হায় ভগবান, এবার যদি মেয়ে রীতিমতো লগ্নভ্রষ্ট হয় তাহলে তো আর রক্ষে থাকবে না। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করো।